করোনার টিকা নিয়ে ৯৮ ভাগের দেহে মিলেছে অ্যান্টিবডি, গবেষণার তথ্য। আক্রান্ত হলেও জটিলতা কম। করোনা আক্রান্ত খালেদা বেসরকারি হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসকরা। করোনার উন্নত চিকিৎসার অভাবে ভোগান্তিতে জেলার রোগীরা আইসিইউ শয্যার জন্য ছুটছে বড় শহরে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড খরায় ফসলের ক্ষতি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়। ভারতে করোনার মৃত্যু ছাড়ালো ২ লাখ। কালোবাজারে চড়া দামে চিকিৎসা সামগ্রী বিক্রি, ঠাঁই নেই শ্মশানে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনার টিকা যারা নিয়েছেন তাদের মধ্যে ৯৮% দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে। তরুণ ও করোনা আক্রান্তদের মধ্যে এর পরিমাণ বেশি। এরকম ৫০০ জনের ওপর জরিপে দেখা গেছে করোনা আক্রান্ত হয়েছে মাত্র ৭ জন। তাদের জটিলতাও কম হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসকের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের টিকা নিয়েছেন ৫৮ লাখেরও বেশি মানুষ। কিন্তু এ টিকা কতটা সুরক্ষা দিতে পারে সেটা জানতে গবেষণা করেন ডাক্তার আশরাফুল হক। ৩৬০ পুরুষ ও ১৪০ নারীর ওপর গবেষণা চালিয়েছেন তিনি, যাদের ৬০% বয়স ১৮ থেকে ৪০ বছর আর ৪১ থেকে ৬০-এর ঊর্ধ্বে ৪০%। গবেষণায় প্রথম ডোজ টিকা নেয়ার ২৮ দিন পর বয়স্কদের চেয়ে তরুণদের দেহে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। যারা অপেক্ষাকৃত তরুণ তাদের অ্যান্টিবডি তৈরি করার প্রবণতাটা বেশি বয়োজ্যেষ্ঠদের তুলনায়। আসলে অ্যান্টিবডি সবারই তৈরি হচ্ছে। ভ্যাকসিন আসলে আমাদের মানবদেহের উপর ভালো কাজ করছে এমন আমি আসলে ২-৩ জনের বেশি পাইনি যে যারা আসলে অ্যান্টিবডি তৈরি করেনি বা যেটা নেগেটিভ বলে আর কি। তার মানে ভ্যাকসিন আসলে শতকরা হিসাব করলে ৯৯%ই আসলে আমাদের কাজ করছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫০০ জনের মধ্যে মাত্র ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, তবে তাদের কোনো জটিলতা তৈরি হয়নি। এর মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তো ৭ জন যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের কারোই আসলে তীব্র মাত্রায় সংক্রমণের কোনো কিছু পাওয়া যায়নি, মানে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি, অক্সিজেন থেরাপির প্রয়োজন হয়নি। আর এটি আসলে বলা যায় যে যাদের বয়স ৫০-এর নিচে তাদের আসলে এই ধরনের সাকসেস রেটটা বেশি ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে। গবেষণায় দেখা গেছে ১ ডোজের চেয়ে ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের দেহে বেশি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান সেখানে তার সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর ২-১ দিনের মধ্যেই খালেদা জিয়াকে বাসায় নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী। করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেক। এখন নেই করোনা ভাইরাসের লক্ষণগুলো, তবে শারীরিক অবস্থা পুরোপুরি জানতে দরকার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। সেজন্যই আপাতত হাসপাতালে থাকতে হচ্ছে। অবস্থার অবনতি না হওয়ায় চিকিৎসা শেষে দ্রুত বাসায় নিয়ে আর আশাবাদ চিকিৎসকদের। ওনার প্রথম সপ্তাহে প্রথম যে সিটি স্ক্যানটা ছিল তার চাইতে এই সিটি স্ক্যানটা আরও অনেক ভালো, অনেক ক্লিয়ার। তো সেই দিক দিয়ে ওনার কোভিডের থেকে উনি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুস্থ হয়ে উঠেছে। এখন আমরা অন্যান্য রুটিন যে পরীক্ষাগুলো এই ১-১.৫ বছর করতে পারিনি, যেগুলি করা দরকার সেগুলো করেছে। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সাথে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই নেতা। ম্যাডাম বলেছেন আপনাদের মাধ্যমে জনগণকে বলতে তার জন্য দোয়া করতে। আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তিনি যেন ২-৩ দিনের মধ্যেই আমাদের কাছে হাসপাতাল থেকে মুক্ত হয়ে আসতে পারে। স্থিতিশীল অবস্থা, এটা তার কতগুলো টেস্ট করতে হবে আরো চেক আপের জন্য।
গত 11 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এর 15 দিন পর আবারও করোনা পরীক্ষায় পজিটিভ হন। দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও তখন শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছিলেন কোভিড জনিত কোনো জটিলতা না থাকায় আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনার প্রকোপ বাড়ায় উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত জেলার মানুষেরা আছেন ভোগান্তিতে। হাসপাতালে আইসিইউ না থাকায় বিভিন্ন জেলা উপজেলা থেকে জটিল করোনা রোগীদের ছুটতে হচ্ছে বিভাগীয় শহরে। এতে ভোগান্তির পাশাপাশি রোগীর চাপে সেবা বিঘ্নিত হচ্ছে বিভাগীয় শহরের হাসপাতালে। মৌলভীবাজার সদর হাসপাতাল সহ 6 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার আছে 141টি বেড, কিন্তু উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় তার বেশিরভাগই থাকে রোগী শূন্য। এদিকে জেলায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলার সদর হাসপাতালে রয়েছে মাত্র 5টি আইসিইউ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিছু অক্সিজেন সিলিন্ডার থাকলেও জটিলতায় আক্রান্ত রোগীদের জন্য নেই হাই ফ্লো নেজাল ক্যানুলা বা ভেন্টিলেটর মেশিন। তাই করোনা আক্রান্ত রোগীদের নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে সিলেটে। আইসিসিসি তো অনেক দূরের কথা, আমার গ্রামের রোগীরা এখানে আসার পর দেখা যায় আসলে এখানে কোনো সুযোগ সুবিধা এখানে নেই। সিলেটমুখী হতে হলে প্রায় একটা গাড়িকে রিজার্ভ করতে হলে প্রায় 2 থেকে 2.5 হাজার। অনেকের পরিবারের সেই সম্বলটুকু নাই, তাহলে কি তারা সেবা পাবে না? ফেনীতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3000। করোনায় মারা গেছেন সিভিল সার্জন সহ অন্তত 54 জন। এদিকে গত বছরের 17 মে ফেনী জেনারেল হাসপাতালে 10 বেডের আইসিইউ ইউনিট উদ্বোধন করা হলেও চালু হয়েছে মাত্র 2টি বেড। আইসিইউ সেবা চালু নাই এখনো। আজ এক সপ্তাহতে আমি রোগী লই ঘোরাফেরা করতে আসি, এখন রোগীর টাকা নিয়ে যেতে আসি। আইসিইউ আছে কিন্তু চালু নাই, এই জন্য এখন আমরা চিটং চলে যেতে হচ্ছে। মাদারীপুরের কোনো হাসপাতালেই নেই আইসিইউ সুবিধা। করোনা আক্রান্ত জটিল রোগীরা ছুটছেন বরিশাল, ফরিদপুর বা রাজধানী ঢাকায়। তবে জেলা সিভিল সার্জন বলছেন করোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী মে মাস নাগাদ আমাদের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট আমরা শুরু করতে পারবো। আর আমাদের এখানে ভেন্টিলেশনের 2টা পেয়েছি, ওটা আমরা এখনো আমাদের যারা এটা আমাদেরকে দিয়েছেন তারা এখন এটা ইনস্টল করে দিয়ে যাননি। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কেবল আইসিইউ নয়, মাদারীপুর সহ বেশ কিছু জেলায় করোনা পরীক্ষার কোনো পিসিআর ল্যাবও স্থাপন করা হয়নি গত 1 বছরে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে 1 বছর পরেও এই করোনা মহামারী 1 বছর শেষ হলেও আইসিইউ সংকট দেখা দিয়েছে। এর কারণটা কি? স্বাস্থ্য কর্মকর্তারা এই বিষয়ে কি বলছেন? দেখুন, প্রথমে জানিয়ে রাখবো সিলেট জেলার উপর এই মুহূর্তে আসলে চাপটা পড়ছে পুরো বিভাগের অন্যান্য জেলার যারা রোগী আছেন তারাও সিলেটে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। কারণটা বলছি, সুনামগঞ্জে এবং হবিগঞ্জে কোনো আইসিইউ সুবিধা কিন্তু নেই এই কোভিডে আক্রান্ত রোগীদের জন্য। এর পাশাপাশি সিলেটে এবং মৌলভীবাজার এই দুটি জেলায় মিলে সরকারি আইসিইউ সুবিধা রয়েছে মাত্র 29টি। এর মধ্যে মৌলভীবাজারে 5টি এবং সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে রয়েছে আরও 22টি আইসিইউ সুবিধা। তো সেদিক থেকে বলতে গেলে হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের যে একটু বেশি ঝুঁকিপূর্ণ রোগী রয়েছেন যাদের আইসিইউ সুবিধা প্রয়োজন পড়ছে, তারা কিন্তু সিলেট এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বলা যায় যে সিলেটে আসলে চাপটা একটু বেশি এবং পাশাপাশি জেলার অন্যান্য বিভাগের অন্যান্য জেলার চেয়ে সিলেটে আক্রান্তের সংখ্যাটাও কিন্তু বেশি। শুধুমাত্র সরকারি হাসপাতালগুলো নয়, সিলেটের প্রাইভেট মেডিকেল কলেজ এবং ক্লিনিকে রয়েছে আরও 30টির মতো আসন। সেদিক থেকে বলতে গেলে এই মুহূর্তে সিলেটে আইসিইউ চিকিৎসা দেওয়া হচ্ছে 60টিরও বেশি আসনে, সরকারি বেসরকারি মিলিয়ে। অপরদিকে এই যে আইসিইউ সংকট রয়েছে, শয্যা সংকট রয়েছে এবং কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় দেখা যাচ্ছে যে কিছুটা সংকট তৈরি হয়েছিল, সেটি কাটাতে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন করে আরও 200টি আইসোলেশন ব্যবস্থা করেছে, অর্থাৎ আরও 200টি সিটের ব্যবস্থা করেছে হাসপাতালের 2টি ব্লকে এবং পাশাপাশি আরও 10টি আইসিইউ ব্যবস্থা করছে, যেটা চালু হয়ে যাবে আগামী মাসের মধ্যেই। তখন এই সংকটটি আসলে কাটিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট রয়েছেন তারা। তবে পাশাপাশি যেহেতু হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ রয়েছে এবং সুনামগঞ্জের স্বাস্থ্যসেবাও বেশ উন্নত আগের থেকে, তো সেই 2টি জায়গাতেও আইসিইউ সুবিধা স্থাপন করা প্রয়োজন বলে মনে করছেন। এবং একই সাথে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে অক্সিজেন একটু ঘাটতি দেখা দিচ্ছে। তো সেদিক থেকে বলতে গেলে সিলেটের শামসুদ্দিন আহমেদ হাসপাতালে
10,000 লিটার সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট রয়েছে। ওসমান মেডিকেল কলেজে আরও 10,000 প্লান্ট ব্যবহৃত হচ্ছে, পাশাপাশি আরও 20,000 লিটার একটি প্লান্ট প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা নিয়ে সিলেট থেকে জানাছিলেন সহকর্মী মাধব কর্মকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তির বাস্তবায়নের বিকল্প নেই, আর সেই জন্য ধনী দেশগুলোকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার রাতে ফরেন পলিসি ম্যাগাজিন আয়োজিত ভার্চুয়াল ক্লাইমেট সামিটে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। Climate change is not boundary specific. পরিবর্তনের কোনো নির্দিষ্ট সীমা নেই। একটি দেশ কার্বন নিঃসরণ করলে প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য প্রতিটি দেশকেই দূষণ বন্ধে ভূমিকা রাখতে হবে। তবে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে ধনী দেশগুলো, বিশেষ করে G20 জোটভুক্ত দেশগুলোর মূল ভূমিকা পালন করা উচিত। Should play the main role. মে মাসের মধ্যেই দেশে আসছে রাশিয়ার করোনার টিকা স্পুটনিক 5-এর 40 লাখ ডোজ। জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। অল্প সময়ের মধ্যে দেশেই এই টিকার উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি। বিশ্বের 60টির বেশি দেশে ব্যবহার হচ্ছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5। এটির কার্যকারিতা 91%। তবে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি এই টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিভিন্ন দেশে শুরু হয় যোগাযোগ। এতে ইতিবাচক সাড়া দেয় রাশিয়া। দুই দেশের মধ্যে একটি গোপন চুক্তিও হয়েছে। স্পুটনিক 5-এর জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে সরকার। পরীক্ষা নিরীক্ষার পর মঙ্গলবার 12 সদস্যের জনস্বাস্থ্য পরামর্শ কমিটির সুপারিশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় অধিদপ্তর। এই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। প্রথম ডোজ নেয়ার 21 দিন পর নিতে হয় দ্বিতীয় ডোজ। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। সংক্রমণ মোকাবেলায় মে মাসের মধ্যেই 40 লাখ ডোজ টিকা আসবে দেশে। তৃতীয় কোনো পক্ষ নয়, এই আমদানি হবে G2G পদ্ধতিতে। একই সময়ে চলবে দেশে উৎপাদনের প্রস্তুতিও। দেশের একটি ওষুধ কোম্পানি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে এখন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাবিলিটি সেটি আমাদের রয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে যে রাশিয়ান কাউন্টার পার্টির সঙ্গে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের দেশেই ভ্যাকসিন তৈরি হবে। এদিকে মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্পুটনিকের পাশাপাশি অন্য টিকা পেতে চীনের সিনোফার্ম সহ একাধিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে সরকার। যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিনকো তারাও চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সরকার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, পিএমওর মাধ্যমে এই ভ্যাকসিন আনার চেষ্টা চলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের প্রধানমন্ত্রীকেও বারবার অনুরোধ জানিয়েছে এই ভ্যাকসিনের জন্য। দেশে এ পর্যন্ত 1,02,00,000 ডোজ অক্সফোর্ডের টিকা এসেছে। 7 এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন 58 লাখ মানুষ। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি রয়েছে 14 লাখ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের আগে চীন বা রাশিয়া থেকে কোনো টিকা পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার করোনার ভ্যাকসিন নিয়ে দক্ষিণ এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন ও পাকিস্তান এই 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দেয় চীন। বৈঠক শেষে আব্দুল মোমেন জানান, করোনা টিকা সরবরাহে সহায়তা দেবে চীন। টিকা আনা হবে G2G পদ্ধতিতে। অক্সফোর্ডের যেসব টিকা যুক্তরাষ্ট্র বিক্রি করবে সেগুলো বাংলাদেশ কেনার চেষ্টা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
আমাদের সাপ্লায়ার ছিল মূলত ইন্ডিয়া, আর ইন্ডিয়া ডিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা চীন কিংবা রাশিয়ার ভ্যাকসিন নিতে পারিনি অনেকদিন ধরে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ওদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি, বহু মিটিং করেছি ওদের সাথে, এবং তারা আমাদের দিতে চায়। সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। বসুন্ধরা গ্রুপের এমডি আনভিরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, নিহত তরুণের গলায় গভীর দাগ পেয়েছে পুলিশ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি সেমাই নামি দামি ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি, তদারকিতে নেই তৎপরতা। তীব্র তাপদাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন, ঘরে কিংবা বাইরে কোথাও মিলছে না স্বস্তি। এরই মাঝে 7 বছরের রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড খরায় ক্ষতি হচ্ছে ফসলের, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবই এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড খরতাপে পুড়ছে গোটা দেশ। চলতি মৌসুমে এখন পর্যন্ত স্বস্তির বৃষ্টি দেখেনি মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে যশোরের চলতি মাসের পুরোটা সময় জুড়ে গড় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। কয়েক দফায় তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রিতে। যশোরের পাশের জেলাগুলোতেও গরম অনুভূত হচ্ছে তুলনামূলক বেশি। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। এক বছর যশোরে কোনো বৃষ্টি নেই, অন্যান্য জায়গায় যাও টুকটাক বৃষ্টি হয়েছে, যশোরে একদম বৃষ্টি নেই। প্রচণ্ড রোদ, তাপমাত্রা প্রচুর, বীজ গলে যাচ্ছে মনে হচ্ছে এই অবস্থা। এদিকে প্রচণ্ড খরায় ক্ষতি হচ্ছে আম, লিচু, ধান, পাট ও ফসলি জমির। এই পাটে মানে মানুষের এই রোদের কারণে পাট বাড়ছে না, প্রচুর পোকা। পরিবেশবিদরা বলছেন ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত ব্যবহার, বালু উত্তোলন ও জলবায়ু পরিবর্তনের জন্য পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নামছে। এতে মাটি শুষ্ক ও বাতাস উত্তপ্ত হয়ে উঠছে। ভূপরিস্থিত জলাধার সমূহ কমে যাওয়ায়, জলের উৎস বা পৃষ্ঠস্থ উৎস কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে এবং পানির ঘাটতি দেখা দিচ্ছে। সংকট সমাধানে উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। না হলে 50 বছরের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মরু অবস্থা হওয়ার শঙ্কা রয়েছে। সৌদি আরবে আগে এক সময় পানি ছিল না, এখন নতুন নতুন প্রযুক্তির কারণে সৌদি আরবেও কিন্তু পানি ধরে রাখা হচ্ছে, সার্ফেস ওয়াটার ধরে রাখতেছে তার বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। তা আমরাও আশা করব যে আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সার্ফেস ওয়াটার ধরে রাখার ব্যবস্থা করতে হবে। পানির রিজার্ভ বাড়াতে নদী, খাল, বিল, পুকুর খননের পাশাপাশি জলাধার তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, তাপদাহের কারণে মেহেরপুরে ফসলের কেমন ক্ষতি হয়েছে এবং গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু তীব্র তাপদাহ বইছে মেহেরপুরের উপর দিয়ে, যার ফলে কিন্তু সাধারণ যে জনজীবন আছে আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা একেবারেই দিন মজুর বা খেটে খাওয়া মানুষ, তারা যেহেতু সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু কাজে বের হচ্ছে, কিন্তু এই তীব্র তাপদাহে কিন্তু তাদের কষ্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে। যার ফলে তারা কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন ভাবে হয় গাছের ছায়া যাচ্ছে অথবা কোনো ঘরে যাই আশ্রয় নিচ্ছে, এরপরে আবার একটু থেমে থেকে আবারও কাজে যোগ দিচ্ছে। যার ফলে কিন্তু মানুষের যে স্বাভাবিক চলাচল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আর বিশেষ করে যেহেতু এই টানা তাপদাহের কারণে কিন্তু মেহেরপুরে ফসলের উপরে যে প্রভাব পড়েছে, সেই প্রভাবটা হলো যে মেহেরপুরে যে পাট ক্ষেত আছে, আমি দেখাতে চাই যে পাট ক্ষেতের যে পোকার আক্রমণটা এত পরিমাণ বেশি হয়েছে, যেহেতু তীব্র খরা, এই খরার কারণে পাট ক্ষেতে কিন্তু পোকার আক্রমণটা বেশি হয়েছে। যার ফলে কিন্তু কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও কিন্তু কৃষকরা এর সুফল এখনো পর্যন্ত পায়নি। যার ফলে কিন্তু এই পাট ক্ষেত্রে পোকার আক্রমণটা বেশি দেখা দিয়েছে। যার ফলে কিন্তু কৃষকরাও একদিক দিয়ে দুশ্চিন্তায় আছে যে এই ক্ষেত্রে যদি পাট ক্ষেতে যে পোকার প্রাদুর্ভাব কমানো না যায়, তাহলে হয়তো পাটের ফলন বৃদ্ধি পাবে না। আর বিশেষ করে যে তীব্র খরা, এই খরার কারণে কিন্তু পাট বৃদ্ধি ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু কৃষকরা দুশ্চিন্তা। এছাড়াও মেহেরপুরে যেহেতু আম, লিচু চাষ হয়, সেই ক্ষেত্রে আম এবং লিচুরও প্রভাব পড়ছে, যার ফলে গাছ থেকে গুটি যে আম হয়েছে সেই আমগুলো কিন্তু ঝরে পড়ছে। তবে কৃষি বিভাগ বলছে যে এই খরা পাট চাষ বা ফসলে যদি আম বা লিচুর যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু এইগুলো আমে ঝরে পড়া রোদ থেমে যাবে এবং পাটের যে বৃদ্ধি ব্যাহত হচ্ছে সেটা হয়তো স্বাভাবিক হয়ে আসবে। মেহেরপুর থেকে তাপদাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। রাজধানীর গুলশানে এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে সুরতহাল প্রতিবেদনে মোশাররত জাহান
মুনিয়ার গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতির গভীর দাগ পাওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিকের ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ আছে, তরুণীর গলার বাম পাশে ছিল গভীর কালো দাগ। এছাড়া তরুণীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এমন আলামতও পাওয়া যায়। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তরুণীর উপর বিষ প্রয়োগ বা ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে। আম্মাতে যখন মারা গেছে 2000 সালে, ওই সময় তার মনোবল কিন্তু অনেক শক্ত ছিল। সুইসাইড করার মতন সে মেয়ে ছিল না। তো এটার উপর ভিত্তি করে মানে আমার দৃঢ় বিশ্বাস যে এটা হত্যাকাণ্ডই। আমি তো বলতে পারবো না কেউ কি মেরে তাকে ঝুলিয়ে রাখছে নাকি তাকে প্ররোচনা দিয়ে তাকে আত্মহত্যার দিকে নিয়েছে, কারণ তার অনেক কল রেকর্ডস, ভিডিও ফুটেজে অনেক কিছু, এবং আমার কাছে ফোন করে যে কান্না দিয়েছিল, আমাকে ধোকা দিছে, আমাকে ধোকা দিছে। মনে হয় আত্মহত্যা হলে তার চেয়ারটা থাকতো, চেয়ারটা নাকি স্টিল ছিল, ওকে মানে দারোগা বলছে দাঁড়ানো ছিল, মানে এজারাই লেখা ছিল এটা, কারণ আত্মহত্যাগুলো তো সে ঝুলন্ত অবস্থায় চেয়ারগুলো পড়ে যেত, চেয়ারটা স্টিল ছিল, কিন্তু আমাদের সিদ্ধ হত্যা এটা। এদিকে ঘটনার পর গুলশান থানায় মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করে পুলিশ। ঢাকা মুখ্য মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানির পর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেন। 30 এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত। গত 23 তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায়, এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয় সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয়। মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এবং তারা কুমিল্লা অবস্থান করতেন, তাদেরকে দ্রুত ঢাকায় আসার জন্য তারা জানান। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মুনিয়ার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি কুমিল্লায় মুনিয়ার মরদেহ নিয়ে যায় স্বজনেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাত পা লাগিয়ে কাজ করছে শ্রমিকরা, পরিবেশ অস্বাস্থ্যকর, নোংরা। শুকনো ও প্যাকেজিং হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশে। রাজধানীর বহু জায়গায় সেমাই তৈরি হচ্ছে এভাবেই। এসবই বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে, কিন্তু এসব দেখভালে কোনো তৎপরতা নেই। দুই পাশে সারি সারি প্লাস্টিক কারখানা, মাঝখানের ভবনটি বাইরে থেকে তালা দেয়া, এর মধ্যেই তৈরি হচ্ছে সেমাই। ভবনের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানাচ্ছে শ্রমিকরা। হাত পায়ে তৈরি হওয়া এ সেমাই যাচ্ছে সারা দেশে। হঠাৎই হাজির কামরাঙ্গীরচরের এই কারখানা মালিক নাসির উদ্দিন। এসেই ছবি তুলতে বাধা দেন তিনি। হাতে গ্লাভস দিয়ে 12 ঘন্টা 24 ঘন্টা আপনি একটা জায়গায় কাজ করেন, তো দেখেন তো গ্লাভসটা আপনি মানে কত ঘন্টা রাখতে পারে? আপনার হোটেলগুলিতে আছে কোনো গ্লাভস আছে, আমি কি ওইখানে পাউডার খাইতেছি না? এর কাছেই ভাই ভাই ফুড প্রোডাক্ট। সামনে ঈদ, তাই ভীষণ ব্যস্ত শ্রমিকরা। বাথরুমের পাশেই তৈরি হচ্ছে সেমাই। পরিবেশ অস্বাস্থ্যকর, নোংরা। সেমাই শুকানো হচ্ছে স্যাঁতস্যাঁতে কক্ষে, যেখানে মাছিদের রাজত্ব, আর ভাজার পর রেখে দেওয়া হয়েছে মেঝেতে। জমেছে ধুলোর আস্তর। প্যাকেজিং রুমের চিত্র আরও ভয়াবহ। মেঝেতে ফেলা প্যাকেটে ভরা হচ্ছে সেমাই। বাড়াচ্ছি ভরছি, জোতা তো আর ফিলবে না, জোতা তো নিচে যা হচ্ছে আসছি যাচ্ছি। আমরা তো আর পরিষ্কার হয়ে থাকি, দেখতেছেন। এই সেমাই বিক্রি করা হচ্ছে রোমানিয়া ও বোম্বে সুইটসের নামে। মালিকদের দাবি বিএসটিআই অনুমোদনও আছে। ইনশাল্লাহ বাবা, এটা অনেক স্বাস্থ্যসম্মত। এটার ভিতরে কোনো কিছু নাই, একটু ময়দা আর পানি, আর কিছু না। এটার ভিতরে লবণও লাগে না, তো এটার ভিতরে স্বাস্থ্যর বোঝেনি তো কি আছে, কিচ্ছু নাই এটার ভিতরে। কিন্তু এসব তদারকিতে মাঠে নেই বিএসটিআই কর্মকর্তারা। এসব কারখানার বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলছে র্যাব।
অসাধু ব্যবসায়ী আছে, তাদের কিন্তু কোনো প্রকার অধিকার নেই মানুষের কষ্টার্জিত এই যে অর্থ তারা হাতিয়ে নিয়েই বলবো আমি, তারা এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন মানহীন ভেজাল খাদ্য খাওয়াবে। তা আমাদের এটা সার্ভিলেন্সে আছে, ডাটা কালেক্ট হচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের আগে কামরাঙ্গীরচরের পাশাপাশি যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ ও সাভারের ভেজাল সেমাই তৈরির কারখানাগুলো এখন সরগরম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা দেখবেন। বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের ৬৭তম জন্মদিন। মুজিব বাহিনীর হয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে, ১৫ই আগস্ট মৃত্যু। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ চেলসির ম্যাচ ১-১ ড্র, রাতে লড়বে পিএসজি ও ম্যান সিটি। হেফাজতকে নিয়মিত অনুদান দিত ৩১৩ ব্যক্তি। প্রভাবশালী এসব ব্যক্তিদের নাম পেয়েছে গোয়েন্দারা। পুলিশ বলছে এই টাকা সহিংসতায় ব্যবহার হয়ে থাকলে বিচারের আওতায় আসবে অর্থদাতারাও। এদিকে মামুনুল হকের ২টি ব্যাংক অ্যাকাউন্টে ৬,৪৭,০০,০০০ টাকা লেনদেনের তথ্য পেয়েছে ডিবি। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব ঘটনা ও ২০১৩ সালের শাপলা চত্বরে ধ্বংসযজ্ঞের ঘটনায় চলছে গ্রেপ্তার অভিযান। এ পর্যন্ত হেফাজতের ২১ শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। হেফাজতের মামলার অগ্রগতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। জানান, হেফাজত ও এ সংগঠনের নেতাদের বিভিন্ন মাদ্রাসায় অর্থের যোগান দিচ্ছে ৩১৩ জন প্রভাবশালী। সাম্প্রতিক সহিংসতায় এদের সম্পৃক্ততা খুঁজছে ডিবি। তাদের অর্থ কি শুধুমাত্র পড়ালেখার পিছনে খরচ হয়, নাকি এ ধরনের রাজনৈতিক উস্কানি বা অন্যান্য যে তাণ্ডব এগুলিতে খরচ হয়েছে, সেগুলো আমাদের তদন্তের বিষয়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি তাদেরকে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। গোয়েন্দারা জানাচ্ছেন, হেফাজতের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়। সেখান থেকেই আল্লামা শফিকে সরিয়ে বাবুনগরীকে আমির করার প্রস্তাব দেওয়া হয়। তো বিশৃঙ্খলা পরিস্থিতিতে শফি হুজুর মৃত্যুবরণ করেন। এরপর বাবুনগরী মামুনুল হকম একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ নেন হেফাজত এবং সরকার উৎখাতের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, যেটা সাম্প্রতিককালে আমরা দেখেছি। এদিকে মোহাম্মদপুর থানার রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের ৭ দিনের রিমান্ডে মামুনুল হক। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি গোয়েন্দা পুলিশের। এ পর্যন্ত মামুনুলের যে তথ্য আমরা পেয়েছি, তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে ৪৭ লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হলেও এখনো আড়ালে বাবুনগরী। সম্পৃক্ততা পেলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানায় গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজে ধীরগতির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন টাঙ্গাইল পৌর এলাকার বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের তদারকির অভাবে নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, অভিযোগ স্থানীয়দের। পৌর মেয়র বলছেন, দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। টাঙ্গাইল পৌর শহরের কলেজপাড়া থেকে বেড়াডোমা এলাকার লৌহজং নদী পর্যন্ত সুয়ারেজ লাইনের কাজ শুরু হয় ২০১৯ সালের অক্টোবরে। চলতি বছরের জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি প্রায় অর্ধেক কাজ। এতে ড্রেনের দূষিত পানিতে তলিয়ে যাচ্ছে পাশের সড়ক, ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারি না থাকায় কাজে গাফিলতি করছেন ঠিকাদাররা। ড্রেন ট্রেন এগুলা কিচ্ছু পরিষ্কার নেই, এইভাবে পচা পানি পারে হাইটা যেতে হয়। দুর্গন্ধ আসে, বের হইতে খুব কষ্ট, নামাজ যাইতে আসতে খুব অসুবিধা আর কি। একই অবস্থা শান্তিকুঞ্জ মোড় থেকে বেড়াবুচনা পানির ট্যাঙ্ক পর্যন্ত ড্রেনেজ প্রকল্পের। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বাজারঘাট নিতে পারি না ঠিক মতো, হাঁটাচলা করতে পারি না, রিক্সা যেতে পারে না, অটো রিক্সা যেতে পারে না। সারা বছর তো কষ্ট হয়েছে, এখন 1 বছর ধরে খোয়া ফেলাই দেখছে, 1 বছর ধরে আমাদের আসা যাওয়া ধুলাবালু। পৌর মেয়র জানান, প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ সহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার টেন্ডার প্রাপ্ত কাজগুলি করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এবং নির্দেশনা দিয়েছি। সেই কাজগুলি
যথাসম্ভব ত্বরান্বিত করা যায় এবং সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা যায়, তার জন্য আমি ইঞ্জিনিয়ার সেকশনকে আমি তাগিদ দিয়েছি। উন্নয়ন প্রকল্পের কাজে গাফিলতি করা ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও গৃহবন্দী হন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ১৯৭১ সালের ৫ই আগস্ট ধানমন্ডির পাকিস্তানি বন্দি শিবির থেকে পালিয়ে ভারতে যান কিশোর শেখ জামাল। মুজিব বাহিনীর ৮০ জন নির্বাচিত তরুণের সঙ্গে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ শেষে শেখ জামাল ৯ নম্বর সেক্টরে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর তিনি যোগ দেন ঢাকা সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের হামলায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল। সংবাদ আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ২ লাখ। এর মধ্যে ২৪ ঘন্টায় ৩,২০০-র বেশি মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। একদিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে ৩,৬২,০০০ রোগী। ২৪ ঘন্টায় শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯০০ জনের। নতুন শনাক্ত ৬৬,০০০। সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪৪ ধারা জারি করেছে হরিয়ানা সরকার। ভারতের আসামে প্রতিদিন ৪০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠানোর কথা জানিয়েছে ভুটান সরকার। এদিকে কুম্ভমেলা শেষ হওয়ার পর বুধবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে কারফিউ জারি হয়েছে। অন্যদিকে ভারতে শনাক্ত হওয়া করোনার শক্তিশালী ধরনটি বিশ্বের ১৭টি দেশে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। শয্যার অভাবে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। দোকানে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী না পেয়ে কালোবাজার থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতে প্রতিদিনই করোনায় মারা যাচ্ছেন হাজারের বেশি মানুষ। ২০ তারিখ থেকে এই সংখ্যা ছাড়ায় ২,০০০। শনাক্তের দিক থেকেও প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে দেশটিতে। হঠাৎ এত বেশি সংক্রমণের কারণে ভারতে দেখা দিয়েছে ভয়াবহ অক্সিজেন সংকট। হাসপাতালে মিলছে না শয্যা। এই পরিস্থিতিতে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেক গুরুতর রোগী। তবে দোকানে অক্সিজেন সিলিন্ডার, করোনা চিকিৎসার ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নেই। তাই বাধ্য হয়ে অনেকেই চড়া দামে কিনছেন কালোবাজার থেকে। ৫০ লিটারের অক্সিজেন সিলিন্ডারের দাম ৬,০০০ রুপি হলেও কালোবাজারে তা বিক্রি হচ্ছে ১০ গুণ বেশি দামে। অন্যদিকে স্বাভাবিক সময়ে একটি অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম ৩৩০ থেকে $৯৩০ হলেও কালোবাজারে এর জন্য দিতে হচ্ছে ২,০০০ থেকে $২,৬৬০। করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভিরের দাম $১২ থেকে $৫৩। কালোবাজারে নেওয়া হচ্ছে ৩৩০ থেকে $১,০০০। করোনা পরীক্ষার চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ল্যাবগুলো। ফল পেতেও সময় লাগছে ৩ থেকে ৪ দিন। ফলে রোগীর অবস্থার আরও অবনতি হচ্ছে, বাড়ছে মৃত্যুর মিছিল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের দিল্লির শ্মশান কবরস্থানে নেই জায়গা। করোনা মৃতদের সৎকারের জন্য পার্ক মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী শ্মশানের। নেই পর্যাপ্ত কাঠ, এমনকি দেখা দিয়েছে সৎকারের লোকবলের সংকটও। এদিকে দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১,১৫৮ জন কম বলে উঠে এসেছে এনডিটিভির তদন্ত প্রতিবেদনে। এ যেন এক মৃত্যুপরী। শ্মশানে একসঙ্গে এত দাহ আগে কখনো দেখেনি ভারতবাসী। করোনায় মৃতদের স্বজনদের সঙ্গে নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছেন শ্মশান কর্মীরা। দেখা দিয়েছে পর্যাপ্ত কাঠ ও সৎকার কাজে জনবলের সংকট। একই দৃশ্য দিল্লির কবরস্থানেও। দাফনের জন্য মিলছে না সামান্য জায়গাও। গত এক সপ্তাহে সৎকার বেড়েছে ৩ থেকে ৪ গুণ। ফলে পার্কিং ও মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী শ্মশানের। দিল্লিতে ২৫টি স্থায়ী শ্মশানে করোনায় মৃতদের চাপ বাড়ায় তৈরি করা হয়েছে প্রায় ১০০ অস্থায়ী শ্মশান।
এদিকে শ্মশান কবরস্থানে যত করোনা রোগীর দেহ সৎকার হয়েছে তার সঙ্গে দিল্লি সরকারের দেওয়া হিসাবে পার্থক্য বিশাল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তদন্ত প্রতিবেদনে দেখা গেছে 18 থেকে 24 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্যের পার্থক্য কমপক্ষে 1158 জনের। এনডিটিভির তদন্তে দেখা গেছে এক সপ্তাহে 3096 জনই হাসপাতালে মারা গেছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে হতাশা ছড়িয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। এদিকে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। টমাস টুখেলের অধীনে বদলে যাওয়া চেলসি শুরু থেকেই গোছানো ফুটবল খেলে, যার সুবাদে ম্যাচের 14 মিনিটে এগিয়ে যায় দ্য ব্লুজ। ইংলিশ জায়ান্টদের মূল্যবান অ্যাওয়ে গোলের নায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ। শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় রিয়াল, বিরতির আগেই সমতা ফেরান করিম বেনজেমা। এরপর আর চেলসির রক্ষণের কঠিন পরীক্ষা নিতে পারেনি জিদানের দল। এ নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে 4 ম্যাচ জয়হীন রিয়াল। আগামী বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে হবে সেমির দ্বিতীয় লেগ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জ নেবে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। দুই দলের চোখেই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন। ঘরের মাঠে জিতে এক ধাপ এগিয়ে যেতে চায় পিএসজি। তবে ইনফর্ম এমবাপেকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। ফিটনেস ইস্যুতে শুরুর একাদশে নাও থাকতে পারেন ফ্রেঞ্চ তারকা। অন্যদিকে ক্যারাবাও কাপ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে নামবে ম্যান সিটি। পিএসজি কোচ পচেতিনোর সাথে হেড টু হেডেও এগিয়ে গার্দিওলা। সিটিজেনদের আরাধ্য শিরোপা জেতাতে মরিয়া ম্যান সিটি বস। লকডাউনের মেয়াদ বাড়লেও এই মাসেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করতে চায় বাফুফে। 4 ভেন্যুতে থাকবে ম্যাচ। ঈদ ও জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে হবে 4 রাউন্ডের খেলা। এদিকে এএফসি কাপের প্লে অফের ম্যাচ 5 থেকে 7 মে ঢাকায় আয়োজন করতে চায় আবাহনী। বেশিরভাগ ক্লাবের আগ্রহে এ মাসেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত গেল সপ্তাহে নিয়েছিল বাফুফে। ঈদের আগে 4 রাউন্ডের সূচিও তৈরি হয়ে গেছে। দিনে 3 অথবা 4টি করে ম্যাচের পরিকল্পনা পেশাদার লিগ কমিটির। তবে লকডাউনের সময়সীমা 1 সপ্তাহ বাড়ায় 30 এপ্রিল থেকে লিগ শুরু নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। অনুশীলন না থাকায় কয়েকটি ক্লাবের ফুটবলাররা এখনও ঢাকায় ফেরেনি। তারপরও লিগ পেছাতে রাজি নয় বাফুফে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশন হচ্ছে যে আমরা আমাদের লিগ 30 তারিখ থেকে আয়োজিত হবে, সেই ব্যাপারে আমরা আশা প্রকাশ করছি। আবাহনীর এএফসি কাপের ম্যাচ নিয়েও সিদ্ধান্তের অপেক্ষা। প্লে অফের প্রথম ম্যাচের হোস্ট আবাহনী হওয়ায় যে কোনো পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে ব্যর্থ হলে পরের রাউন্ডে যাওয়া হবে না ক্লাবটির। তাই আবারও এএফসিকে চিঠি দিয়েছে আকাশী নীল। লকডাউন পরিস্থিতির বিবেচনায় নিয়ে আগামী 5, 6, 7 তারিখের যে কোনো একদিন মালদ্বীপ ইগলস এবং আবাহনী লিমিটেডের খেলাটা ঢাকায় আয়োজন করার কথা এএফসিকে অবহিত করেছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি যারা রয়েছেন সেখান থেকে প্রপার অ্যাপ্রুভাল নিয়ে আমরা ম্যাচটা আয়োজন করতে পারবো বলে আমরা আশা করছি। করোনা পরিস্থিতির মধ্যে লিগ ও এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চালাচ্ছে ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবি। শিগগিরই আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবে ক্রিকেট বোর্ড। লঙ্কানদের জন্য কোয়ারেন্টাইন নীতি উইন্ডিজ সিরিজের মতোই থাকবে বলেছেন বিসিবির প্রধান নির্বাহী। চলমান টেস্ট সিরিজ শেষে লঙ্কা বাংলার পরের কমিটমেন্ট ওয়ানডে সিরিজ। 3 ওয়ানডে খেলতে মের মাঝামাঝি ঢাকায় আসবে করুণারত্নের দল। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি। ঢাকায় এসে কোয়ারেন্টাইন জটিলতায় পড়তে হবে না লঙ্কানদের। 3 দিন রুমবন্দি থাকার পর চতুর্থ দিন থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ পাবে। এক্ষেত্রে উইন্ডিজ সিরিজের কোয়ারেন্টাইন নীতি অনুসরণ করবে বিসিবি। এখন পর্যন্ত যেভাবে প্ল্যান করা আছে সেভাবেই সব কিছু এগোচ্ছে। অন্যান্য যে সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্টস বলেন বা সরকারি পারমিশন বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হবে। আমাদের শ্রীলঙ্কাতে যে কোয়ারেন্টাইন রেগুলেশন ছিল তাতে ফার্স্ট 3 ডেজ একটা রুম কোয়ারেন্টাইনের ব্যবস্থা ছিল এবং তারপরে 4 দিন ছিল হচ্ছে
টিমের মধ্যে আমাদের নিজেদের মধ্যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস। সো ওই সিমিলার কোয়ারেন্টাইন প্রোটোকলই আমরা রেসিপ্রোকেট করার চেষ্টা করব। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যস্ত সূচি। জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসে আগস্টে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে 3টি করে টি-20, ইংল্যান্ডের সাথেও আছে 3টি 20 ওভারের ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে 3 দলের সাথে ট্রাইনেশন খেলার কথা থাকলেও আপাতত সে সম্ভাবনা নেই। কিছু অ্যাডজাস্টমেন্ট হয়তো দরকার হতে পারে। এটা আপনারা জানেন যে যেহেতু একটা আইসিসি কম্পিটিশন আছে এবছরের একটা সময়, তো তার আগের যে প্রত্যেকটা দেশেরই কিছু ব্যস্ত কমিটমেন্ট থাকে, সো বিজি শিডিউলগুলোর উপর ডিপেন্ড করে এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয়। আমরা সেগুলো নিয়ে কাজ করছি ওই বোর্ডগুলোর সাথে। আন্তর্জাতিক সূচি ঠিক রাখলেও ঘরোয়া ক্রিকেট নিয়ে দ্বিধাহীন বিসিবি। স্থগিত জাতীয় লীগ ও ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাতে করোনা পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী করণীয় ঠিক করবে ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসএল এর রিপ্লেসমেন্ট ড্রাফটে দল পেয়েছেন 3 বাংলাদেশি। সাকিব মাহমুদুল্লাহ আগেও খেলেছেন এই লিগে, প্রথমবার কোনো দলে লিটন দাস। ড্রাফটে থাকলেও দল পাননি তামিম, সাব্বির ও তাসকিন। সাকিব আল হাসানকে নিয়েছে লাহুল কানান্দার্স। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন টাইগার অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে টেনেছে মুলতান সুলতানস। গতবার প্লে অফের জন্য তাকে নিয়েছিল মুলতান, কিন্তু করোনা পজিটিভ হওয়ায় সেবার যেতে পারেননি টাইগার টি-20 অধিনায়ক। প্রথমবার পিএসএল এ দল পাওয়া লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। স্থগিত পিএসএল পুনরায় শুরু হবে 1 জুন। সব ম্যাচ হবে পাকিস্তানে। লকডাউনে চিড়িয়াখানায় জন্ম নিয়েছে 30 প্রাণী। জলহস্তি, জেব্রা, আফ্রিকান ঘোড়া, ময়ূর এবং ইমু পাখির ঘরে এসেছে নতুন অতিথি। কর্তৃপক্ষ বলছে লোক সমাগম নেই বলে প্রাণীর প্রজনন ভালো হচ্ছে। জানালেন বিশ্বের অনেক দেশেই চিড়িয়াখানায় পশু করোনায় আক্রান্ত হলেও মিরপুর এখনো সংক্রমণ মুক্ত। নেই দর্শনার্থী, নেই হই হুল্লোড়, তবুও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার রয়েছে অস্বস্তিতে। বৈশাখের খরতাপে জঙ্গলের মহাশক্তিধরের ত্রাহি ত্রাহি অবস্থা। প্রশান্তি খুঁজতে গরাদের চৌবাচ্চায় শরীর ডুবিয়ে সারাদিন পার করছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে বাঘ সিংহের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে বাংলাদেশের চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ ও পরিচর্যাকারীরা স্বাস্থ্যবিধি মানায় এখনও নিরাপদে রয়েছে প্রাণীরা। টাইগারের যে রিপোর্ট হয়েছে সেটাও ধারণা করা হয়েছে যে যিনি কেয়ারটেকার তিনি আক্রান্ত ছিলেন, তার সংস্পর্শে আসে সে। তো মানে আমাদেরও তো বিড়াল জাতীয় প্রাণী আছে, লায়ন, টাইগার এগুলো আছে। আমরা সেক্ষেত্রে তাদের কেয়ারটেকারদেরকে অবজার্ভ করছি যে কোনো স্টাফ যদি আক্রান্ত থাকে তাহলে সে মানে তাকে তো আর ডিউটি করার পারমিশন দেওয়া হবে না। লকডাউন আশীর্বাদ হয়ে এসেছে চিড়িয়াখানায়। জেব্রার পরিবারে এসেছে এক জোড়া শাবক, সুস্থ সবল হয়ে গরাদ জুড়ে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। ময়ূরের ঘরে এসেছে 5টি বাচ্চা। 14 নতুন অতিথি নিয়ে ইমু পাখির খাঁচাও ভরপুর। আর জলহস্তির ডেরায় মায়ের যত্নে বেড়ে উঠছে আর এক নবজাতক। দর্শনার্থী না থাকার কারণে আমার অ্যানিমেলগুলো কিন্তু একদিক থেকে বেশ ফুরফুরে মারা যায়। লকডাউন কতদিন থাকবে আমি জানি না, সরকারের নির্দেশনায় পাইলে আবারও এটা আমরা খুলে দেব। তবে এখন যে লকডাউন চলছে এই ফুরফুরে মেজাজের সময় যেহেতু তাদের প্রজনন ক্ষমতা বেড়ে গেছে, এর ফল আমরা 1 বছর পরে ইনশাআল্লাহ নতুন প্রজন্ম আমরা সংযুক্ত করতে পারব। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রায় 3000 প্রাণী রয়েছে। গত বছর লকডাউনে 120টি নতুন প্রাণী জন্ম নেয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার টিকা নিয়ে 98 ভাগের দেহে মিলেছে অ্যান্টিবডি। গবেষণার তথ্য, আক্রান্ত হলেও জটিলতা কম। করোনা আক্রান্ত খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসকরা। করোনার উন্নত চিকিৎসার অভাবে ভোগান্তিতে জেলার রোগীরা। আইসিইউ শয্যার জন্য ছুটছে বড় শহরে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, প্রচণ্ড খরায় ফসলের ক্ষতি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়। ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো 2 লাখ। কালোবাজারে চড়া দামে চিকিৎসা সামগ্রী বিক্রি, ঠাঁই নেই শ্মশানে।
এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।